আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শর্মা। নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সিলেটে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের বিলম্ব হলে দেশে বিনিয়োগ আসবে না, ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ সময় বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার সকালে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করেন তিনি। সিলেট নগরের পাঠানটুলা এলাকায় জেলা ও মহানগর বিএনপি আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, নির্বাচন দেরি হলে দেশ পিছিয়ে যাবে, ভেঙে পড়বে সবকিছু। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। এরপর জুলাই আগস্টে শহীদ বীর সন্তানদের স্মরণ ও পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের পরিবারগুলোকে পুনর্বাসিত করাই এখন প্রধান কাজ। একই সঙ্গে তাদের দেয়া দায়িত্ব অর্থাৎ গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়াও আরেকটি কাজ। সদস্যরা আছেন, তাদের লেখাপড়া, স্বাস্থ্য সবকিছু সামগ্রিক পুনর্বাসনের যে ব্যবস্থা করা, এটি আমাদের প্রধান দায়িত্ব। যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপর দিয়ে যে দায়িত্ব অন্বেষণ করেছে, সেটা হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ সময় জুলাই আগস্টে সিলেটের শহীদ পরিবারগুলোকে সম্মাননা দেওয়া হয়। সাকিব আল হাসান, আরটিভি। জুলাই 2024 কোটার সংস্কারের আন্দোলনে এদিন নতুন এক কর্মসূচি দেখে সারা দেশ। নাম দেওয়া হয় বাংলা ব্লকেট। বিকেল 3টা থেকে কর্মসূচি ঘোষণা করা হলেও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে বেলা 3:30টায় মিছিল নিয়ে শাহবাগে 3 ঘণ্টা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা। সারা দেশেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। সেদিনের কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। সরকারি চাকুরিতে কোটা সংস্কার চলমান আন্দোলনে 7 জুলাই 2024 বাংলা ব্লকেট নামের নতুন কর্মসূচির সামনে পুরো বাংলাদেশ। বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সরগরম হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। এরপর আসে মাহেন্দ্রক্ষণ। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিল আগাতে থাকে শাহবাগের দিকে। এরপর সেখানে বসেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। শুরু হয় বাংলা ব্লকেট। সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বাংলা ব্লকেট সফল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত চলে যায় শিক্ষার্থীদের ঢল। বছর ঘুরে এলেও মনে হয় এই তো সেদিন করেছেন আন্দোলন। স্মৃতিতে ভাসে সেদিনের সব কথা। সূর্যসেন হলের সামনে আমি যখন স্লোগান দেওয়ার চেষ্টা করি, তখন আমাকে শুধুমাত্র ছাত্র দলের একজন কর্মী আমি স্লোগান দেই। এই কারণে তথাকথিত গুপ্ত কিংবা গুপ্ত ছাত্রলীগ যারা ছিল ওই মিছিলে আসতো, স্লোগান দিতে বাধা দেয়। এর একটা মাত্র কারণ হলো আমি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি। তার পরবর্তীতে ওই দিন আমি আর স্লোগান দেইনি। স্লোগান না দেওয়ার কারণে অনেকের সাথে আমার কথা হয়েছে। এটা হাসনাত ভাইয়ের সাথে কথা হয়েছে। স্লোগান তখন হাসনাত ভাই বললো, শান্ত হও, তুমি এখন এখানে যেহেতু আমরা বাংলা ব্লকেট দিতেছি, কর্মসূচি হইতেছে, তুমি রাস্তাগুলো ব্লক করার চেষ্টা করো। তারই প্রেক্ষিতে আমি রাস্তাগুলা ওইখানে আমি পিজি হাসপাতালের সামনে যে রাস্তাটা ওটা ব্লক করি। এই আন্দোলনের ঢেউ কেবল রাজধানী নয়, ছড়িয়ে পড়ে সারা দেশে। বাংলা ব্লকের সফল করতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ জায়গায় গড়ে তোলে মানব প্রাচীর।
নানা স্লোগানে বাংলা ব্লকেটে অংশ নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। একই অবস্থা হয় বরিশাল কুয়াকাটা মহাসড়কেও। চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল করে বাংলা ব্লকেট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 7ম দিনে সোমবার রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এরপর বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনে মুক্তির সোপানে পথসভায় অংশ নেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। সোমবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি রাজপথে নেমেছে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। এর আগে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। কোনো ধরনের টালবাহানা, ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি আরো বলেন, কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। এর আগে সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে দলটির আহ্বায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সময়কাল নিয়ে এনসিপি কোনো কথা বলেনি, তবে বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে। নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5 আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব। আবরার মাহি, RTV। নির্বাচন পেছানোর কথা কখনো বলেনি জামায়াত ইসলামী, বরং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেন-তেন নির্বাচন হতে না দিতে বদ্ধপরিকর। জাতীয় সমাবেশের জন্য নির্ধারিত রাজধানীর সরওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এমনটা বললেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, PR পদ্ধতিতে নির্বাচন এবং এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সহ 7 দাবিতে 19 জুলাই জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলামী। সমাবেশে ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিয়ে আশ্বস্ত নয় জনগণ। সমাবেশের দাবির আলোকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে বলেও আশা জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে সব উপজেলা নয় বলে জানান কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে বিদ্যমান আইন পরিবর্তনেও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। নিম্নকক্ষে নারী আসন নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানায় বিভিন্ন দলের নেতারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দলীয় নেতারা বলেন, দেশের উপজেলা পর্যায়ে মামলার চাপ ও নাগরিকদের বিচার প্রাপ্তির সুবিধা বিবেচনায় প্রতিটি উপজেলায় অধস্তন আদালত স্থাপন ও জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান আইন পরিবর্তনে একমত হয়েছে সব রাজনৈতিক দল। জনগণের কষ্ট লাঘবকরণ,
ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। জেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থাটা খুবই নাজুক, ওই উপজেলাগুলোতে সম্প্রসারিত করা, এটা আমি মনে করি খুবই জরুরি। এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের সকল নাগরিক তারা সকলে এটার সঙ্গে একমত এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। উপজেলায় অধস্তন আদালত স্থাপন ও জরুরি অবস্থা জারির বিষয়ে দলগুলো একমত হলেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান সংসদ অধিবেশনের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত পরিবর্তন সংযোজন এগুলো করা যাবে। জরুরি অবস্থাকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমত তৈরির চেষ্টা করছে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি। একটি বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরো অনেকটা পথ অগ্রসর হতে পারব। সংস্কার আলোচনায় কিছু কিছু বিষয় অগ্রগতি হয়েছে, কিছু বিষয় হয়নি জানিয়ে আলী রিয়াজ আরো জানান জাতীয় ঐক্যমত কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। পালনের অতিরিক্ত হিসেবে বিপুল দেবরাই, RTV, ঢাকা। বিগত ৩৫ মাসের মধ্যে দেশের সর্বনিম্ন মূল্যস্ফীতি হার ৮.৪৮% হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭.৪৮% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর গত জুনের মতো এত কম মূল্যস্ফীতি আর হয়নি। এছাড়া ৪ মাস ধরে মূল্যস্ফীতি কমল। সোমবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। BBS বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৭%। এর ফলে টানা ৪ মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমল। ঝুঁকি ও ব্যবসার ধরন অনুযায়ী ৬১টি তফসিলি ব্যাংককে ১২টি গ্রুপ করে দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মিলনায়তনে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক খাতে সংস্কার চলমান বলেও জানান। কয়েক বছরের মধ্যে ব্যাংক খাত উন্নত পর্যায়ে পৌঁছাবে বলেও আশা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। ২০২৬ সালে দেশের সব তফসিলে ব্যাংক সুপারভিশন পদ্ধতিতে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য রাজনৈতিক সদিচ্ছায় তাগিদ দেন ডক্টর আহসান এইচ মনসুর। পুরো যে সুপারভিশন ওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি। আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার ৬১টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখে। ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে পুলিশ। উভয় পক্ষের ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতিতে আহত হন বেশ কয়েকজন। এ সময় ৪ জনকে আটক করা হয়। আন্দোলনকারীরা জানান আটককৃতদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে গণগ্রেফতার কর্মসূচি দেওয়া হবে। পুলিশ বলছে যমুনার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ৩ দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় ১০ মিনিটের মধ্যে আন্দোলনকারীদের সরে যেতে বলেন পুলিশ। ১০ মিনিটের পরে কিন্তু কাজ থাকলে সেটা অবৈধ হবে না। এটা কিন্তু আমি কিন্তু এটা মানব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিলে আন্দোলনকারীদের উপর রঙিন পানি নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় আন্দোলনকারী ও পুলিশের বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। প্রয়োজন বোধে এখানে মরে যাব, কারণ আমাদের দেশে থাকার কোনো অস্তিত্ব নেই। পুলিশ আমাদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড এবং
রাবার বুলেট নিক্ষেপ করছে অতর্কিত, লাঠিচার্জ করছে। এটা আদৌ আমরা কামনা করিনি পুলিশের কাছ থেকে, আমরা আদৌ কামনা করিনি পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমাদের সাথে করবে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত সরিয়ে দেয়া হয়। পুলিশ জানায় আইন অমান্য করায় যমুনার সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে। যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না, আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স করতেই হয়। এ ঘটনায় আশেপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এনবিআরের যেসব কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত ছিলেন না তাদের নির্ভয়ে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। এছাড়া তিনি আরও জানান, দেশের সব কাস্টমস হাউসে 24 ঘন্টা শুল্ক পরিশোধে অনলাইন সেবা চালু হচ্ছে। অর্থনীতির চালিকা শক্তি কাস্টমস বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শরীয়তপুরে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের মঙ্গল মাঝির ঘাট বেড়িবাঁধে প্রায় 100 মিটার মুহূর্তের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, বিকেল 4টার দিকে শরীয়তপুর জেলায় জাজিরা উপজেলার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মঙ্গল মাঝির ঘাট এলাকায় হঠাৎ প্রবল বর্ষণ ও নদীর পানি প্রবাহ বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই প্রায় 100 মিটার বেড়িবাঁধ ধসে পড়ে। এতে অন্তত 25টি দোকান ও 4টি বসতবাড়ি পদ্মা নদীতে বিলীন হয়। দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 48 জন। একই সময়ে সারা দেশে নতুন করে 492 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি 154 জন বরিশাল বিভাগে। এ পর্যন্ত 12,763 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন 11,409 জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ, মারা যান 575 জন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য নিশ্চিত করেছে। হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে হুথির একটি বাণিজ্যিক জাহাজ রয়েছে। ইসরায়েল বলছে 2023 সালে জাহাজটি বিদ্রোহী গোষ্ঠীটি ছিনতাই করে এবং এটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হুদাইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে হামলা চালানোর পর হুতি গোষ্ঠীও ইয়েমেন থেকে ইসরায়েলের 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনে হুতি পরিচালিত গণমাধ্যম জানায়, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। খেলার খবর। সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টেস্টে সিরিজ পরাজয়ের পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু হয় মিরাজ শান্তদের। তবে অনেক নাটকীয়তার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজের সমতা এনেছে বাংলাদেশ। এবার সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় ম্যাচটি নিজেদের সর্বোচ্চ দিতে প্রস্তুত মিরাজ বাহিনী। তবে 2 ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় দুশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। সিরিজ জিততে ব্যাটিংয়ে তাই বাড়তি মনোযোগ টাইগারদের। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো আমাদের বেস্টটা দিয়ে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।